অ্যাক্টিভিটি টাস্ক 1, মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক নির্ণয় করো। আমরা জানি কি এনমোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে আর ইকুয়ালস টু পিভি বাই এনটি, আর এর মাত্রা। তাহলে আর এর মাত্রা কি দাঁড়াচ্ছে? পি মানে চাপের মাত্রা ইন্টু ভি মানে আয়তনের মাত্রা বাই মোলের মাত্রা, আর টি হলো কি উষ্ণতার মাত্রা। আচ্ছা, চাপ আমরা কি বলতে পারি? চাপকে আমরা বলতে পারি বল বাই ক্ষেত্রফল গুণ আয়তনের মাত্রা আছে। এবার দেখো, এবার মোলের মাত্রা বা মোল সংখ্যার মাত্রা একই, তাহলে উষ্ণতার মাত্রা যেরকম আছে লিখে যাও। তাহলে তুমি যদি ঠিক করে লেখো তাহলে বলের মাত্রা গুণ আয়তনের মাত্রা দাঁড়ায়। আচ্ছা, ক্ষেত্রফলটা পাই আছে, ওটা তাহলে নিচে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এরকম হলো। এবার দেখো, আয়তনের মাত্রাকে আমরা দৈর্ঘ্যের মাত্রার কিউব বলতে পারি, তাহলে বলের মাত্রা গুণ দৈর্ঘ্যের মাত্রার কিউব, আর ক্ষেত্রফলের মাত্রা তাহলে দৈর্ঘ্য স্কোয়ার। ঠিক আছে, আর যেরকম আছে যা তাই করলাম, শুধু আয়তনের মাত্রার জায়গায় দৈর্ঘ্যের মাত্রার কিউব দিলাম, আর ক্ষেত্রফলের মাত্রার জায়গায় দৈর্ঘ্যর স্কোয়ার মাত্রা স্কোয়ার দিলাম। এবার তাহলে দেখো কাটাকুটি করে কি দাঁড়াচ্ছে, তাহলে বলের মাত্রা গুণ দৈর্ঘ্যের মাত্রা, আর নিচে কি আছে দেখো, ডিনোমিনেটারে কি আছে? মোলের মাত্রা আর উষ্ণতার মাত্রা। ঠিক আছে, হরে। এবার দেখো, বল গুণ দৈর্ঘ্য মানে কি? কার্য, তাহলে কার্যের মাত্রা বাই, এবার যেরকম ডিনোমিনেটর যাই আছে তাই, মানে হর যা আছে তাই। ঠিক আছে, নিচে যা আছে আর কি, ডিভাইডেড বাই মোলের মাত্রা উষ্ণতার মাত্রা যা আছে তাই লিখতে হবে, ইকুয়ালস টু, তাহলে কার্যের মাত্রার আমরা কি জানি? এম এল স্কোয়ার টি মাইনাস 2। ঠিক আছে, এবার মোলের মাত্রা ভাগে আছে, নিচে আছে, তাই মোল ইনভার্স, আর উষ্ণতা কেলভিন, তাই কেলভিন ইনভার্স। তাহলে এসআই পদ্ধতিতে আর এর মাত্রা থেকে একক পাই, তাহলে কার্য মানে হচ্ছে জুল, একক যদি আমি কনভার্ট করি তাহলে কার্য মানে জুল, জুল বাই মোল বাই কেলভিন। ঠিক আছে, বা জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ও সিজিএস পদ্ধতিতে আর এর একক আর্ক পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এসটিপিতে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর 0.22 গ্রাম। এই নমুনায় কটি অণু আছে? গ্যাসটির মোলার ভর কত? এসটিপিতে 112 ml গ্যাসের ভর 0.22 গ্রাম, তাহলে 22,400 ml গ্যাসের ভর হচ্ছে 0.22 বাই 112 ইন্টু 22,400, কাটাকুটি করলে দাঁড়ায় 44 গ্রাম। এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর 44 গ্রাম, গ্যাসটির আণবিক ভর 44, গ্যাসটির মোলার ভর 44 গ্রাম। আবার এসটিপিতে 22.4 যে কোনো গ্যাসের অনুসংখ্যা হলো 6.022 ইন্টু 10⁻23, তাহলে 44 গ্রাম গ্যাসের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23টি, তাহলে 0.22 গ্রাম গ্যাসের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.22 বাই 44, কষ্ট কাটাকুটি করো দেখো, তাহলে কষ্ট 3.011 ইন্টু 10⁻21টি। 3 নম্বর প্রশ্ন, প্রধানত কি কি কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়? 1. আদর্শ গ্যাসের অণুগুলো বিন্দুর সদৃশ্য, অর্থাৎ অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলো যতই ক্ষুদ্র হোক না কেন, এদের আয়তনকে উপেক্ষা করা যায় না। 2. আদর্শ গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যেই ক্ষীণ আন্তরাণবিক বলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। প্রধানত এই দুটি কারণের জন্যই আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতি ঘটে। 4 নম্বর কোশ্চেন, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? বিবর্ধক কাচরূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্স সাপেক্ষে কোথায় রাখতে হবে? বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণার দ্বারা সূর্য থেকে আগত আলোর বিক্ষেপণের জন্যই আকাশ নীল দেখায়। আমরা জানি সাদা আলোর 7টি বর্ণের মধ্যে বেগুনি বর্ণের আলোর পরেই নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। এখন আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে তার বিক্ষেপণও তত বেশি হবে। I proportional to 1 by lambda to the power 4। এখানে I হলো
আলোর তীব্রতা, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যথেষ্ট কম হওয়ায় নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয় এবং দিনের বেলায় এই বিক্ষেপিত নীল বর্ণের আলো বেশি পরিমাণ চোখে প্রবেশ করে। এই কারণে আকাশ নীল দেখায়। উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করা হয়। বিবর্ধক কাচ ব্যবহারের নীতি: উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তুকে স্থাপন করলে লেন্সের যে পাশে বস্তু অবস্থিত সেই পাশে বস্তুর বিবর্ধক অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। লেন্সের অপর পাশ থেকে লেন্সের ভেতর দিয়ে দেখলে বস্তুটিকে বেশ বড় আকারের দেখা যায়। উত্তল লেন্সের সাহায্যে এভাবে বস্তুর বিবর্ধক প্রতিবিম্ব গঠিত হলে ওই লেন্সকে বিবর্ধক কাচ বলা হয়। তোমরা এতটুকু না লিখলেও চলবে, এখানে খালি বলেছে তো কোথায় রাখতে হবে, তাহলে তোমরা উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তুকে রাখতে হবে, এটা বললেও চলবে। 5 নম্বর কোশ্চেন, পর্যায় সারণীতে গ্রুপ 1 ভুক্ত মৌলদের ক্ষারধাতু বলা হয় কেন? একটি ইউরেনিয়ামোত্তর মৌলের চিহ্ন লেখো। মেন্ডেলিভের পর্যায় সারণীর 1A শ্রেণী বা দীর্ঘ পর্যায় সারণী 1 নম্বর শ্রেণীর লিথিয়াম, Li, সোডিয়াম, Na, পটাশিয়াম, K, রুবিডিয়াম, Rb, সিজিয়াম, Cs এবং ফ্রান্সিয়াম, Fr এই 6টি মৌলকে ক্ষারধাতু বলে। এই মৌলগুলির অক্সাইড ও হাইড্রক্সাইড যৌগগুলি ক্ষারধর্মী হওয়ায় এদের ক্ষারধাতু বলে। ইউরেনিয়ামোত্তর মৌলগুলি হলো নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিসিয়াম ইত্যাদি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2, পিবি ইকুয়ালস টু W/M 8টি সমীকরণে এম রাশির একক কী হবে তা মাত্রীয় বিশ্লেষণের মাধ্যমে দেখাও। এনমোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণটি হল পিবি ইকুয়ালস টু NRT, যদিও গ্যাসটির ভর W গ্রাম, আণবিক ভর ইকুয়ালস টু M হয়। তাহলে পিবি ইকুয়ালস টু W/M RT, সুতরাং এখানে M সমান সমান তাহলে W/RT/PV, তাহলে M সমান সমান W/V ইন্টু RT/P বলতে পারি। আবার আমরা জানি ঘনত্ব ইকুয়ালস টু W/V, D ইকুয়ালস টু W/V, তাহলে M ইকুয়ালস টু RT/P ইন্টু D, তাহলে M ইকুয়ালস টু RTD/P। M এর মাত্রা থেকে একক নির্ণয়: R এর মাত্রা ইন্টু উষ্ণতার মাত্রা ইন্টু ঘনত্বের মাত্রা বাই চাপের মাত্রা। P ইকুয়ালস টু চাপ ইকুয়ালস টু R এর মাত্রা ইন্টু উষ্ণতার মাত্রা ইন্টু ঘনত্ব সমান সমান আমরা কি জানি ভর বাই আয়তন, তো ভর বাই আয়তন বাই চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল, তাহলে বল বাই ক্ষেত্রফল ইকুয়ালস টু R এর মাত্রা ইন্টু উষ্ণতার মাত্রা ইন্টু ভরের মাত্রা বাই বল বাই দৈর্ঘ্য স্কোয়ার বাই দৈর্ঘ্যর কিউব, কারণ আয়তন সমান সমান কি দৈর্ঘ্যের কিউব। তাহলে সুতরাং আর এর মাত্রা ইন্টু উষ্ণতার মাত্রা ইন্টু ভরের মাত্রা বাই কার্যের মাত্রা, কারণ আমরা জানি বল কাটাকুটি করে তো একটা দৈর্ঘ্য থাকলো, বল ইন্টু দৈর্ঘ্য সমান সমান কার্য, ইকুয়ালস টু কেজি ইন্টু জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু কে বাই জে, কার্যের মাত্রা হচ্ছে জে, তাহলে ইকুয়ালস টু কেজি পার মোল এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে এম এর একক গ্রাম পার মোল। 2 নম্বর কোশ্চেন, গ্রিন হাউস এফেক্টের কারণ ব্যাখ্যা করো। বর্তমানে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পরিবেশে ক্ষতিকারক গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, CO2, মিথেন, CH4, নাইট্রোজেন অক্সাইড সমূহ প্রভৃতি বৃদ্ধি পাচ্ছে, আর এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের নিম্ন স্তরে চাঁদোয়ার মতো সৃষ্টি করেছে এবং সূর্য থেকে আগত কিন্তু বর্তমানে পৃথিবীর এখন মানব সভ্যতার উন্নতির কারণে এই গ্যাসগুলি অতিরিক্ত বৃদ্ধির ফলে পৃথিবী ধ্বংসের মুখে চলে যাচ্ছে। যানবাহন থেকে নির্গত CO2 গ্যাস, কৃষিকার্যে ব্যবহৃত সার, জীবাশ্ম জ্বালানির দহনে নির্গত নাইট্রোজেন ডাইঅক্সাইড, পচা জৈব আবর্জনা থেকে নির্গত মিথেন গ্যাস, এগুলি গ্রিনহাউস এফেক্টের কারণ। তিন নম্বর কোশ্চেন, কাচের স্ল্যাবে আলো আপতিত হলেও নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? প্রথমে চিত্রটা আঁকতে হবে, কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলো কিভাবে আসছে বা কিভাবে প্রতিসরণ ঘটছে।
একটি আয়তকার কাচের স্ল্যাবের পার্শ্বে তির্যকভাবে আলো আপতিত হলে এই আলো অসংখ্য রশ্মির সমষ্টি হয়। কাচের স্ল্যাবের প্রথম তলে সাদা আলোক রশ্মির প্রতিসরণের ফলে বিভিন্ন বর্ণের রশ্মিচ্যুতি হয়। প্রতিসরণের সময় ওই রশ্মিগুলি সমান ও বিপরীতচ্যুতি হয়। এর ফলে বিভিন্ন বর্ণের আলোক রশ্মিগুলি আবার মিশে সাদা আলো গঠন করে। কেবলমাত্র কাচের দুই প্রান্তের একদিকে লাল ও অপরদিকে বেগুনি বর্ণের আলো প্রতিসৃত হয়, যার পরিমাণ প্রতিসৃত সাদা আলোর থেকে নগণ্য, তাই এই ঘটনা ঘটে। 4 নম্বর প্রশ্ন, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চেয়ে সংকেত ওজন কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন? নির্দিষ্ট সংকেত সম্পূর্ণ যে কোনো পদার্থের ক্ষেত্রেই সংকেত ভর কথাটি প্রযোজ্য, কিন্তু যে সমস্ত পদার্থের অণুর স্বতন্ত্র অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রেই আণবিক ভর কথাটি যথাযথ। আয়নীয় যৌগে প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে। আয়নগুলির এভাবে ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে নির্দিষ্ট জ্যামিতিক আকারের কঠিন কেলাস গঠন করে। তাই আয়নীয় যৌগের একটি নির্দিষ্ট সংকেত থাকলেও পৃথক অণুর অস্তিত্ব নেই। এই জন্য আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষা সংকেত ওজন কথাটি যথাযথ। যেমন NaCl একটি আয়নীয় যৌগ, তাই এটির অণুর অস্তিত্ব না থাকায় এর আণবিক ওজন 58.5 কথাটি যথার্থ নয়, এটির সংকেত ভর 58.5 যথার্থ। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3। 1 নম্বর কোশ্চেন, কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে কি বোঝায়? অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে x জুল কার্য করতে হয়। 2. কোনো পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম্ব ধরে নাও। এখানে তড়িৎ প্রবাহ মাত্রা I = 16 অ্যাম্পিয়ার, সময় t = 1 সেকেন্ড। ওই প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ Q = I × t = 16 × 1 কুলম্ব = 16 কুলম্ব। ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম্ব। নির্ণেয় ইলেকট্রনের সংখ্যা যা ওই পরিবাহীতে 1 সেকেন্ডে প্রবাহিত হয়েছে = 16/1.6 × 10⁻⁻19t। তাহলে কাটাকুটি করে দেখো 10⁻20 হচ্ছে। 3 নম্বর কোশ্চেন, কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝায়? কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় 1 কুলম্ব ধনাত্মক আধানকে কোনো তড়িৎ কোষের মধ্যে নিম্ন বিভব বিন্দু বা ঋণাত্মক মেরু থেকে উচ্চ বিভব বিন্দু বা ধনাত্মক মেরুতে সরাতে যদি 1.5 জুল কার্য করতে হয়, তবে ওই তড়িৎ কোষটির তড়িৎচালক বলের মান হয় 1.5 জুল পার কুলম্ব বা 1.5 ভোল্ট। 4 নম্বর, ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখো এবং লেখচিত্রটি অঙ্কন করো। আচ্ছা, এখানে শুধু গাণিতিক রূপটি লিখতে বলেছে, কিন্তু আমি বিবৃতিটাও দিয়ে দিলাম। বিবৃতি: তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। ব্যাখ্যা: ধরলাম AB পরিবাহীর A ও B প্রান্তের বিভব যথাক্রমে VA ও VB। তাহলে এখানে VA > VB, তাহলে এবার আঁকলে কি তার বিভব প্রভেদ, তাহলে VA - VB = V ধরি। A থেকে B এর দিকে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে ওহমের সূত্র অনুযায়ী V ∝I, V = IR। তাহলে R = V/I। R হলো একটি ধ্রুবক এবং R কে পরিবাহীর রোধ বলা হয়। এটি হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। বক্স করে দেবে। R = V/I। x অক্ষ বরাবর বিভব প্রভেদ আর y অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা I। তাহলে যে হবে সেটা মূল বিন্দুগামী হবে। লেখচিত্রটি মূল বিন্দুগামী। লেখচিত্রের ব্যাখ্যা: ওহমের সূত্র অনুযায়ী V ∝I, V = IR। কোনো পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ V কে x অক্ষ বরাবর এবং তড়িৎ প্রবাহ মাত্রা I কে y অক্ষ বরাবর বসিয়ে একটি মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। একে পরিবাহীর V-I লেখচিত্র বলে।